চোখ খুলে রীতিমতো অবাক হয়ে গেল বৈদিক। হাসপাতালের বিছানায় শুয়ে আছে ও, নাকে লাগানো অক্সিজেন মাস্ক। যতদূর ওর মনে পড়ছে, সেদিন বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল ওর, কিন্তু শেষ পর্যন্ত বাড়ি আর ফিরতে পারল কই। তার আগেই কে যেন ওর বুকের বাঁ দিক লক্ষ্য করে গুলি ছুটছিল। অসহনীয় যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েছিল ও। এরপর আর কিছুই মনে নেই ওর। একটু পরেই কেবিনে প্রবেশ চিকিৎসারত ডাক্তারের। বৈদিককে দেখে হেসে অক্সিজেন মাস্কটা খুলে দিলেন তিনি। যাক, শেষ পর্যন্ত জ্ঞান ফিরেছে আপনার। আপনি পুরো 2 মাস কোমায় ছিলেন। গুলিটা আপনার হার্টে লাগেনি, তাই এ যাত্রা টিকে গেলেন। একটু সাবধানে চলাফেরা করবেন মশাই, বুঝেছেন? আমাকে হসপিটালে কে অ্যাডমিট করলো ডাক্তারবাবু? কিছু পথচলতি ভদ্রলোক। ওনারা আপনাকে রক্তাক্ত অবস্থায় ফাঁকা রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে ভর্তি করে দিয়ে যায়। আমি বাড়ি যেতে চাই ডাক্তারবাবু। নিশ্চয়ই যাবেন। কে কে আছে আপনার বাড়িতে? সবাই আছে, মা, বাবা, স্ত্রী, সবাইকে নিয়ে সুখের সংসার আমার। নিমেষে ডাক্তারের মুখটা কেমন যেন বিমর্ষ হয়ে গেল। আমি ভেবেছিলাম আপনার আপনজন বলতে কেউই নেই। এখন সবটা শুনে বেশ অবাক লাগছে। সে কি? হ্যাঁ মশাই, আপনি যে এতগুলো দিন হাসপাতালে অ্যাডমিট ছিলেন, কেউ খোঁজ করতে আসেনি আপনার। এমনকি কেউ একটা মিসিং ডায়েরি পর্যন্ত করেনি। হোয়াট? কি আবল তাবল বলছেন আপনি? এ হতেই পারে না। আপনি চাইলে অবিশ্বাস করতেই পারেন, কিন্তু তাদের সত্যিটা বদলে যাবে না। যাই হোক, ওই পথচলতি মানুষগুলোই হাসপাতালের বিল মিটিয়ে দিয়েছেন। আর এখন আপনি সুস্থ, তাই আমার দিক থেকেও রিলিজ করতে কোনো প্রবলেম নেই। হাসপাতাল থেকে বেরিয়ে আনমনে হাঁটছিল বৈদিক। সেদিন মাঝরাতে সেই আততায়ী কে ছিল? কি শত্রুতা তার বৈদিকের সাথে? নাকি টার্গেট ছিল অন্য কেউ? লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি ভেদ করেছে ওর বুক? তবে ওর যতদূর মনে পড়ছে, সেদিন রাস্তা শুনশান ছিল একদম। ও ছাড়া রাস্তায় ওই সময় আর কেউ ছিল বলে তো মনে পড়ছে না। তবে সবচেয়ে অদ্ভুত লাগছে আপন মানুষগুলোর ব্যবহার। 2 মাস ও বাড়ি ছাড়া, অথচ বাড়ির মানুষগুলো একবারের জন্য খোঁজ করেনি। নাকি হয়তো করেছে, কিন্তু খুঁজে পায়নি তাকে। কিন্তু তাও বা কিভাবে সম্ভব? বাড়ি থেকে মাত্র 7-8 কিলোমিটার দূরের একটা হাসপাতালে ছিল ও। এইসব 7-5 ভাবতে ভাবতেই একটা অটোয় উঠে বসলো ও। ডাক্তারবাবু উদার মনের মানুষ, যাতায়াতের জন্য 50টা টাকা গুঁজে দিয়েছেন ওর হাতে। অটো থেকে নেমে বাসে উঠল ও। সেখান থেকে নেমে রওনা দিল বাড়ির পথে। কিন্তু বাড়ির সামনে এসেই হতবাক হয়ে গেল ও। গোটা বাড়িটা টুনি দিয়ে সাজানো, যেন কোনো উৎসব চলছে বাড়ি জুড়ে। দেখি বড্ড আঘাত পেল ও। ডাক্তারবাবু তো একটা কথাও বানিয়ে বলেননি। ওর কোনোরকম খোঁজ তো কেউ করেইনি, উল্টো ওকে ছাড়াই মহোৎসব হচ্ছে বাড়িতে। মনের কষ্ট মনে চেপেই কলিং বেল টিপল ও। শুনতে পেল দরজার ওপাশ থেকে ভেসে আসছে ওর স্ত্রী প্রিয়ার হাসিমাখা কণ্ঠস্বর। দিব্যি গুনগুনিয়ে গান গাইতে গাইতে আসছে সে। তার জীবনসঙ্গী গত 2 মাস ধরে নিখোঁজ, তাতে যেন শোকের লেশমাত্র নেই ওর মনে। হাসি মুখে দরজাটা খুলেই অবাক হয়ে গেল প্রিয়া। বৈদিক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়ার দিকে। পরনে মিষ্টি গোলাপি জামদানি, গায়ে হালকা সোনার গহনা, খোপায় আটা রজনীগন্ধার মালা। প্রিয়া, ভালো আছো? তোমার অপূর্ব দেখাচ্ছে। আজ বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে? তো তুমি? দরদর করে ঘামতে লাগলো প্রিয়া। 2 মাস আগে তো তুমি মারা গেছো। ও, বুঝেছি। এই জন্যই তোমরা আমার খোঁজ খবর নেওনি? ভেবেছ সেদিনের গুলিতে আমি মারা গেছি? না প্রিয়া, আমি মরিনি। একটা হসপিটালে ভর্তি ছিলাম আমি। আজ রিলিজ করলো আমায়। ইম্পসিবল। মুহূর্তে হাবভাব বদলে গেল প্রিয়ার। ঝাঁঝিয়ে উঠল ও। আপনি বৈদিক নন। ও সেদিন রাতেই মারা গেছে। মা বাবা নিজে গিয়ে ওর ডেড বডি শনাক্ত করে এসেছিলেন। আমাদের সকলের সামনে পুড়ে ছাই হয়ে গেছে ওর শরীরটা। আর আপনি এসে বলছেন আপনি সেই মরা মানুষটা? তোমাদের বুঝতে কোথাও একটু ভুল হচ্ছে প্রিয়া। আমি... শাট আপ! আপনি একটা জোচ্চোর। বেরিয়ে যান এক্ষুনি, যান বলছি। কার সাথে এত কথা বলছো বৌমা? কে এলো? উজ্জ্বলের কোনো বন্ধু, না তোমার চেনা কেউ? বাড়ির ভেতর থেকে হেঁকে বললেন বৈদিকের মা রনিতা। সেরকম কেউ নয় মা, চেঁচিয়ে জবাব দিল প্রিয়া। বৈদিকের দিকে ফিরে বলল, আজ বাড়িতে একটা শুভ অনুষ্ঠান। দয়া করে আর ঝামেলা না বাড়িয়ে চলে যান প্লিজ। রাগে চোখ মুখ লাল হয়ে গেল বৈদিকের। প্রিয়ার দিকে রাগে চোখে তাকিয়ে বলতে লাগলো, আমি মরে গেলেই তো তোমার লাভ না? ওই উজ্জ্বল ছোকরাটার সাথে লটর পটর করতে সুবিধা হয়, কিন্তু সেগুলো বালে। প্রিয়ার হাতটা জোরে চেপে ধরল ও। এবার বুঝেছি, সবটা তোমার কনস্পিরেসি না? উজ্জ্বলকে বিয়ে করবে বলে সুপারি কিলার দিয়ে আমাকে শ্যুট করালে।
হাতটা ছাড়ুন। না, ছাড়বো না। নষ্ট মেয়ে ছেলে। বর নিখোঁজ হতে না হতেই শাঁখা সিঁদুর সব তুলে ফেলে পুরনো প্রেমিকের সাথে ঢলাঢলি শুরু হয়ে গেছে না? আজকেই ওই ছোকরাটাকে জানে মেরে তবে ছাড়বো আমি। প্রিয়ার হাত ধরে টানতে টানতে ডাইনিংয়ে নিয়ে এলো বৈদিক। চারদিকে লোকে লোকারণ্য। মাঝখানে গোল টেবিলে রাখা আছে সুদৃশ্য কেক। তার উপর জ্বলছে মোমবাতি। কেকের সামনে সহাস্যমুখে দাঁড়িয়ে আছে উজ্জ্বল। এক পাশে রনিতা, অন্য পাশে দাঁড়িয়ে আছে বৈদিকের বাবা তপনবাবু। এমন দৃশ্য দেখে পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেল বৈদিকের। প্রিয়ার হাত ছেড়ে ও হাততালি দিতে লাগলো। বাহ মা, বাবা, দারুণ ব্যাপার তো। প্রিয়া পরের ঘরের মেয়ে, তাকে আর কি দোষ দেব? নিজের জন্মদাতা মা বাবাই যেখানে ছেলের কোনো রকম খোঁজখবর না নিয়ে ছেলের বউয়ের পুরনো প্রেমিককে বাড়িতে ডেকে এনে মৎসব করছে। রনিতা বৈদিককে এই সময় একেবারেই আশা করেননি। বুক কাঁপতে লাগলো তার। ভড়কে গেলেন তপনবাবুও। আমন্ত্রিত অতিথি অব্যাগতারাও নীরব। গোটা বাড়ি জুড়ে এক ভয়ানক নিস্তব্ধতা বিরাজমান। সুচ পড়লেও যেন শব্দ শোনা যাবে। তপনবাবুও নিস্তব্ধতা ভাঙলেন। প্রিয়ার দিকে তাকিয়ে ধমকেশ্বরী বলে উঠলেন, যাকে তাকে বাড়ির ভিতর ঢুকতে দাও কেন বৌমা? আমি তো আটকেছিলাম বাবা, এই লোকটাই তো জোর করে। থামো তুমি, অবাক গলায় বলল বৈদিক। আমি এই বাড়ির ছেলে বাবা, তুমি আমাকে যে এসে বলছো কেন? আমার ছেলে গত 2 মাস আগেই মারা গেছে। তার শ্রাদ্ধ শান্তির কাজও মিটে গেছে, শান্ত গলায় বললেন তপনবাবু। শুধু চেহারার মিল থাকলেই একই মানুষ হওয়া যায় না। তুমি একটা ঠক ছাড়া কিছুই নাও। চুপচাপ বেরিয়ে যাও, সেটাই তোমার জন্য ভালো হবে। বুঝেছি, এই প্রিয়া আর উজ্জ্বলে তোমাদের এসব গাল গল্প শুনিয়েছে না? কেউ আমাদের কোনো গল্প শোনায়নি। এতক্ষণে মুখ খুললেন রনিতা। মায়ের নিজের সন্তানকে চিনতে কখনো ভুল হয় না। আমি নিজে মর্গে গিয়ে পেটের ছেলের মরা মুখটা দেখে এসেছিলাম, বুঝলে? আসলে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে উঠলেন তিনি। সবটাই তো শুনলেন, এবার তো এখান থেকে মানে মানে কাটুন, বলে উঠল উজ্জ্বল। এই বাস্টার্ড! দ্রুতপদে উজ্জ্বলের দিকে গিয়ে ওর কলার চেপে ধরল বৈদিক। তুই এই বাড়ির কেউ নোস। তোর এত সাহস যে আমাকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছিস? অ্যারাফ! চেঁচিয়ে উঠলেন তপনবাবু। বৈদিক আমাদের ছেলে ছিল ঠিকই, কিন্তু সে মারা যাওয়ার পর উজ্জ্বলই এই বাড়ির ছেলের কর্তব্য পালন করে গেছে প্রত্যেকটা মুহূর্তে। তাই এখন উজ্জ্বলই এই বাড়ির ছেলের। বরং তুমি কোথা থেকে এসে অনধিকার প্রবেশ করছো? এক্ষুনি এই বাড়ি থেকে বেরো, নইলে পুলিশ ডাকতে বাধ্য হব আমি। বেশ, ডাকো। আমিও দেখি তুমি কোন গ্রাউন্ডে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করতে পারো। ব্যাকুল কণ্ঠে রনিতার দিকে তাকিয়ে বলল বৈদিক। বাবা এসব কি বলছে মা? একটু বোঝাও না তুমি। উনি যা করার ঠিকই করছেন, বরং তুমিই ভুল করছো। আমি কিচ্ছু ভুল করছি না মা, দৃঢ় কণ্ঠে বলে উঠল ও। এই বাড়িটা একদিন বাবা নিজে আমার নামে লিখে দিয়েছিল, সেটা ভুলে যাচ্ছ কিভাবে? আঙ্কেল কিচ্ছু ভুলেনি মিস্টার। বৈদিকের নামে উনি বাড়িটা লিখে দিয়েছিলেন ঠিকই, কিন্তু কাগজে এও লেখা ছিল যে তার অবর্তমানে এই বাড়ির ওনার হবে প্রিয়া। শোনাও, এ বাড়ির মালকিন প্রিয়া। আরও কিছু জানার বাকি আছে আপনার? এই উজ্জ্বল! চেঁচিয়ে উঠল বৈদিক। উফ, এইবারে সবটা ক্লিয়ার হলো আমার কাছে। সম্পত্তি পাওয়ার লোভে তুমি আর প্রিয়া আমাকে খুন করার চেষ্টা করলে। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে মা বাবা তোমরা কিভাবে ওদের কথায় বশ হয়ে গেলে। তপনবাবু ইতিমধ্যে বৈদিকের চোখ এড়িয়ে থানায় ফোন করছিলেন। এই কথা কাটাকাটির মাঝেই এসে হাজির হলেন থানার বড়বাবু। এই যে মিস্টার যশোর, আপনি যেই হন ঝটপটে বাড়ি থেকে বিদায় হন। একটা কাগজ তিনি তুলে দিলেন বৈদিকের হাতে। এটা বৈদিকবাবুর ডেথ সার্টিফিকেট। এতে স্পষ্ট লেখা আছে গুলির ঘায়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তার হার্ট, আর হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, যে ওকে খুন করে দিয়ে গিয়েছিল সে ওর মুখটাও ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। ফোঁপতে ফোঁপতে বললেন রনিতা। তাই মা, যদি সেটাই হয় তবে লাশটা যে আমারই, তোমার ছেলেরই ছিল, সেটা শিওর বলে কিভাবে? এক কথার জবাব ওনারা কতবার দেবেন? বিরক্ত গলায় বলে উঠল প্রিয়া। স্যার, এই লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন তো। এত বড় বাড়ি আর সম্পত্তি দেখে লোভ সামলাতে না পেরে চলে এসেছে কোত্থেকে। বৈদিক রক্তচক্ষুতে প্রিয়ার দিকে তাকাতেই ওর হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বের করে দিল বড়বাবুর সাথে আসা 2 জন পুলিশ কনস্টেবল। নেক্সট টাইম যদি এই বাড়ির আশেপাশেও ঘুরঘুর করতে দেখেন আমাকে জানাবেন। টানতে টানতে হাজতে নিয়ে গিয়ে পুড়ে দেব। হতাশ নিঃস্ব বৈদিক অনেকক্ষণ বসেছিল বাড়ির সামনের রাস্তায়। এক দৃষ্টে চেয়েছিল বাড়ির দিকে। এই বাড়িতেই বেড়ে উঠেছে ও। বাড়ির প্রত্যেকটা কোণা স্মৃতিতে মাখামাখি। সেই বাড়ির মানুষগুলোই আজ পুলিশ ডেকে ওকে বের করে দিল। একবার জানতে চাইল না, শুনতে চাইল না আসল ঘটনাটা কি?
নিশ্চয়ই প্রিয়া আর উজ্জ্বলেরই হাত আছে আমাকে সরানোর, আমি শিওর। কিন্তু মা বাবা কিভাবে সবটা অন্ধের মতো মেনে নিল? বাইরের ছেলের প্রতি এত বিশ্বাস ওদের! অজান্তেই চোখে জল এসে গেল বৈদিকের। রাত বাড়তে লাগলো ক্রমশ। আমন্ত্রিত অতিথি অভ্যাগতরা ফিরে গেলেন। একটি একটি করে নিভে গেল বাড়ির বাইরে সাজানো প্রত্যেকটা আলো। রাস্তার দোকানপাটও বন্ধ হয়ে গেল সব। ক্ষীণ ল্যাম্পপোস্টের আলোটাই ওর একাকিত্বের সঙ্গী হলো। একটু পরেই বাড়ি থেকে বেরিয়ে এলো উজ্জ্বল। ওর সাথে সাথে বেরিয়ে এলো প্রিয়াও। নিজের বাড়ি ফিরে যাওয়ার আগে প্রিয়াকে বুকে টেনে নিল উজ্জ্বল। ওর কপালে চুম্বন করে চলে গেল। প্রিয়া বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল। হঠাৎ ওর চোখে পড়ল রাস্তার এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে বৈদিক। ওর শুকনো মুখ দেখেই বোঝা যাচ্ছিল ও ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পথশ্রমে ক্লান্ত। কিন্তু তা সত্ত্বেও প্রিয়ার মন গলল না। বাঁকা হাসি হেসে আগোছালো চুলটা ঠিক করে ও গটগট করে হেঁটে বাড়ির দিকে চলে গেল। বৈদিক দাঁত কিড়মিড়িয়ে বলে উঠল, মাগি। পরক্ষণেই বৈদিকের মানসপটে ভেসে উঠল কিছু টুকরো ছবি। অফিস থেকে যখনই ক্লান্ত শরীরে ফিরত ও, প্রিয়া গরম কফি এনে ওর সামনে ধরত হাসি মুখে। শাড়ির আঁচলে মুছিয়ে দিত ঘরমাক্ত মুখ। কত রকমের শরবত যে বানিয়ে খাওয়াতো, শুধু বৈদিকের মুখ থেকে কথা কষার অপেক্ষা। আবদার করার সাথে সাথে সামনে এসে হাজির হতো নানা রকমের পছন্দের খাবার। এত কিছুর পরও বিরক্তি ফুটে উঠত না কখনো মানুষটার মুখে। যেদিন বলি লাগলো বুকে, সেদিন সকালে উঠতো কত যত্ন সহকারে টিফিন প্যাক করে দিয়েছিল ও, হাতে ধরিয়ে দিয়েছিল জলের বোতল। অথচ আজ সেই মানুষটাই কি ভীষণ অচেনা ঠেকছে। মাত্র 2 মাসেই এতটা পরিবর্তন কি সম্ভব? আস্তে আস্তে নিভে গেল বাড়ির ভেতরের প্রত্যেকটা আলো। ভেতরের মানুষগুলোর মতো অন্ধকার নিস্তব্ধ বাড়িটাও যেন ঘুমে ডুবে গেল। ক্লান্ত বিধ্বস্ত বৈদিকও আর চোখ খুলে রাখতে পারছিল না। অচিরে চোখ বুজে এলো ওর। ঘুমের মধ্যে ভেসে উঠল হাজারো স্বপ্ন। স্বপ্ন বলে ভুল হবে, কারণ সেগুলো বাস্তব। ওর জীবনের জলজান্ত বাস্তব। জীবন রাস্তার বাঁকে বাঁকে ঘটা চলা সুখস্মৃতি, দুঃখের স্মৃতি সবটাই এসে ধরা দিতে লাগলো ওর চোখে। হঠাৎ ঘুম ভেঙে উঠে বসল ও। কে বলে ওর বাড়িতে ঠাঁই না হলে রাস্তায় এক কোণে কাটাতে হবে? ওকে আশ্রয় দেওয়ার মানুষের কি অভাব আছে এই দুনিয়ার বুকে? আস্তে আস্তে দুর্বল শরীরে উঠে দাঁড়ালো ও। পায়ে পায়ে এগিয়ে চলল রাতের ফাঁকা রাজপথ বেয়ে। কিন্তু বারে বারে হতাশ হলো ও। অনেকেই দরজা খুলল না। ডোর ভিউ ফোল দিয়ে ওর শতচ্ছিন্ন অবস্থা দেখে আর দরজা খোলার প্রয়োজন বোধ করেনি তারা। কেউ কেউ দরজা খুলল ঠিকই, কিন্তু ওর কাছ থেকে সব কথা শুনে, ওর বাড়ি থেকে বিতাড়িত শুনে তারাও মুখের উপর সশব্দে দরজা বন্ধ করে দিল। হতাশা আরও দ্বিগুণ হয়ে চেপে বসে ওর বুকটা বড্ড ভারী অনুভূত হতে লাগলো। ও বুঝল, এতদিন ধরে যাদের ভীষণ আপন ভাবত, তারা আসলে কেউ ওর আপন নয়। সবাই ওকে চিনত শুধু মানিব্যাগটার ওজনের জন্য। ওকে ডেকে এনে আদর আপ্যায়ন করত অফিসে ওর পদমর্যাদার জন্য। দীর্ঘশ্বাস ফেলে ও ব্যাংকের দিকে যেতে গেল, কিন্তু থমকে দাঁড়ালো। খাতায় কলমে যে 2 মাস আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, তার ব্যাংক অ্যাকাউন্টও কি আর ওপেন আছে এতদিন পর? অফিস রুমও আর জয়েন করতে পারবে না, সেখানেও ও সকলের কাছে মৃত। এতক্ষণে ও বুঝতে পারল ও সব দিক দিয়ে নিঃস্ব। না তো ওর কাছে টাকা আছে একটাও, না তো একটাও নিচের মানুষ, না আছে মাথা তোলার ছাদ। সারাটা জীবন কি রাস্তার ধারেই কাটাতে হবে আমায়? বের বের করেই ওর মনে হলো, যে ডাক্তারবাবু এতদিন ওর চিকিৎসা করেছেন তার কাছে ফিরে যাবে ও। ওকে বেশ সহৃদয় বলেই মনে হয়েছে বৈদিকের। আস্তে আস্তে রাস্তা থেকে উঠে দাঁড়ালো ও। সবেমাত্র পা এগিয়েছে, এমন সময় ওর পথ আটকে দাঁড়ালো উজ্জ্বল। বাঁকা হেসে জিন্সের পকেট থেকে পিস্তল বের করে বৈদিকের কপালে ঠেকালো ও। এই তো, কাপুরুষের আসল রূপ বেরিয়ে এসেছে। আগেই বুঝেছিলাম। সেদিন রাতেও তাহলে গুলিটা তুইই চালিয়েছিলি না? না। আবার মিথ্যে কথা বলছিস? বাঁকা হাসলো বৈদিক। প্রিয়া আমার সাথে মিথ্যে করেছে, ঠিক আছে, মেনে নিয়েছি। আজকালকার মেয়েদের চরিত্র ভালো হবে সেটা আশা করাও ভুল। কিন্তু এ কাকে চুজ করলো ও? তুই তো পুরুষ নস, একটা নপুংসক কাওয়ার্ড। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আড়াল থেকে বেরিয়ে এলো প্রিয়া। উজ্জ্বল আমাকে কবে থেকে ভালোবাসে কোনো আইডিয়া আছে তোমার? জানি আবার না। সেই কলেজ জীবন থেকেই কুকুরের মতো তোমার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে, কিন্তু তোমার বাড়ি থেকে মানেনি ওকে। বাধ্য হয়ে আমাকে বিয়ে করলে তুমি। তোমার আর আমার বিয়ে হওয়ার পর সেই শোকে বিয়েও তো করেনি। কিন্তু ভেতরে ভেতরে যে পরকীয়া চলছে জানবো কি করে? আবার তাতেও হলো না, আমাকে খুনও করার প্ল্যান করতে হলো শালা।
তুমি অনেক অন্যায় করেছো মিস্টার বৈদিক। মরণকালে অন্তত আর খারাপ কথা বলো না। আমাকে কে মারবে? তাসছিনের হাসি হাসল বৈদিক। তোর মতো কাপুরুষ? না, তোমাকে শেষ করবেন উনি। উজ্জ্বল সামনের দিকে ইঙ্গিত করতেই বৈদিক চমকে তাকালো। ওদিকে দাঁড়িয়েছে কালো পোশাক পরা একজন লোক। তার মুখটাও কালো কাপড়ে ঢাকা। তার হাতেও রয়েছে পিস্তল। ও, এই তবে তোমাদের সুপারি? একে দিয়ে আগেরবার গুলি খাইয়েছিলে? তা কয় টাকা দিয়ে কিনেছো শুনি? তাসছিনের হাসি হাসল বৈদিক। এবার আর সেই ভুলটা করেনি। বৈদিক চমকে গেল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির কণ্ঠস্বর শুনে। সুপারি যে কাজটা ঠিক করে করতে পারেনি, আজ সেটা আমি নিজে করতে এসেছি। এই বলে বক্তা নিজের মুখ থেকে কাপড় সরালেন। আমরা জানতাম তুমি বেঁচে আছো, আর সেজন্যই একটা বেয়ারিশ মুখ থেতলানো যুবকের লাশকে তোমার মতোই পোশাক ঘড়ি পরিয়ে তাকে দাহ করতে বাধ্য হলাম। পায়ের তলা থেকে মাটি সরে গেল বৈদিকের। এই যে স্বয়ং তপনবাবু। বাবা পিস্তল তাক করে আছেন সন্তানের দিকে। বাবা, তুমি আমাকে খুন করার জন্য লোক লাগিয়েছিলে? তাছাড়া আর কি করতাম বলো তো বৈদিক? আর কোনো রাস্তা কি তুমি খোলা রেখেছিলে? তা যাক, সেসব পুরনো কথা। গোটা শহর জুড়ে যে তোমার বন্ধু বান্ধবীরা ছড়িয়ে ছিটিয়ে আসে, তাদের কারো বাড়িতে বোধহয় ঠাঁই হলো না। সেজন্যই ঘুরে ফিরে আবার বাড়ির সামনেই রাস্তায় আশ্রয় নিতে হলো। আজ বুঝতে পারছো তো, বাড়ির মানুষগুলোর চেয়ে আপন দুনিয়াতে আর কেউ নেই। এখন আর বুঝেও কি হবে বাবা? রিয়েলাইজেশনটা আরও কয়েকটা দিন আগে হলে বেটার হতো। চোখে জল এলো প্রিয়ার। কোনো রকমে দাঁতে দাঁত চেপে ও বলল, গায়ের কালশিটিগুলো এতটাই গভীর হয়ে গেছে না বৈদিক, যে হাজার ওষুধ মলমেও এগুলো দাগ পুরোপুরি মোছেনি। বাইরে বেরোলে দাগগুলো ভালো করে ঠিকই বেরোতে হয় জানো। প্রিয়ার খাদে হাত রাখলো উজ্জ্বল। সবটাই আমি জানি বৌমা। শুধু কি তোমাকে কষ্ট দিয়েছে? আমাদের বড় ছেলে সৌমিক সব সম্পত্তি নিজে পাবে বলে তাকে খুন করতেও হাত কাঁপেনি ওর। দাদাকে আমি খুন করেছি? কি বলছো? সত্যিটা শুনে গলা শুকিয়ে গেল তো। ভেবেছিলেন গুন্ডা দিয়ে খুন করাবেন সৌমিকবাবুকে, আর কেউ কিচ্ছু জানবে না? হাসল উজ্জ্বল। আমি সবটা খুঁজে বের করেছি মিস্টার বৈদিক। তো তো তুমি বের করেছো মানে? তুমি কি ভাবছো সত্যি আমি পোস্ট অফিসে চাকরি করি? বাঁকা হাসল উজ্জ্বল। আমি গোয়েন্দা বিভাগের অফিসার। আঙ্কেল আন্টি সবটা জানেন, শুধু তুমিই জানতে না। জানতে আমি পোস্ট অফিসে চাকরি করি। বৈদিক কিছু বলার আগেই প্রিয়া বলে উঠল, নিজের পেটের দাদাকে খুন করলে সম্পত্তির লোভে? দিনের পর দিন আমাকে সন্দেহ করেছে উজ্জ্বলকে নিয়ে, গায়ে হাত তুলতেও দ্বিধা করনি। এদিকে নিজের হাজারো একটা বান্ধবী, এমনকি সোনাগাছিতেও পাড়ি জমিয়েছিলেন মিস্টার বৈদিক। তা আজ তারাও কেউ অ্যালাউ করল না বুঝি? বাঁকা হাসল উজ্জ্বল। যে বন্ধুদের সাথে বসে মদ সিগারেট খেতেন, জমিয়ে পার্টি করতেন, স্ত্রীর গায়ে হাত তুলতেন ও তাদের প্ররোচনাতেই, সৌমিকবাবুকেও তো ওদের কথাতেই। কিন্তু দেখুন, আজ তারাও আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। কোথাও মাথা গোঁজার ছাদ পেলেন না। অতর্কিতে উজ্জ্বলকে আক্রমণ করে ওর হাত থেকে পিস্তলটা কেড়ে নিল বৈদিক। তাক করলো তপনবাবুর দিকে, কিন্তু শেষ পর্যন্ত সফল হলো না ও। বন্দুকের নলটা টেপের আগেই তপনবাবুর হাতের পিস্তল থেকে তীর বেগে ছুটে গেল বুলেট। ঢুকে গেল বৈদিকের দুই ভ্রুর ঠিক মাঝ বরাবর। নিস্তেজ দেহটা লুটিয়ে পড়ল রাস্তায়। ভাববেন না আঙ্কেল, লাশটাকে নদীতে ভাসিয়ে দিয়ে আসবো। কেউ কোনোদিন জানবে না ওর মৃত্যুর জন্য কে দায়ী। প্রিয়ার থেকে ফিরে বলল উজ্জ্বল, আঙ্কেলের প্রপার রেস্ট প্রয়োজন, ওকে নিয়ে ঘরে যাও। ভাববেন না আঙ্কেল, লাশটাকে নদীতে ভাসিয়ে দিয়ে আসবো। কেউ কোনোদিন জানবে না ওর মৃত্যুর জন্য কে দায়ী। প্রিয়ার দিকে ফিরে বলল উজ্জ্বল, আঙ্কেলের প্রপার রেস্ট প্রয়োজন, ওকে ঘরে নিয়ে যাও। বাড়ির দিকে যাওয়ার পথে একবার পেছন ফিরে তাকালেন তপনবাবু। ওর চোখে প্রতিশোধের আগুন নিভে গিয়ে অশ্রুজলের নদী বইছিল কি? প্রিয় ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন গল্প পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।